ওয়েলকাম ব্যাক। শুনছেন হান্টেড স্টেশনের ৬৪তম স্পর্শকাতর এক কালো জাদুর ঘটনা। আজকে যে সত্য ভৌতিক ঘটনাটি আমি আপনাদের শোনাতে চলেছি সেটি শেয়ার করেছেন উড়িষ্যা থেকে বৃষ্টি সরকার। ২০১৯ সালের বৃষ্টির বিবাহের পর থেকে তার জীবনে যেসব ভয়ঙ্কর ঘটনা ঘটতে আরম্ভ করলো তা শুনে আমরা অনেক কিছু শিখতে পারবো। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি ঘটনাটা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, আর এর পাশাপাশি হান্টেড স্টেশনকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। এবার চলে আসি আজকের ঘটনায়। নমস্কার দাদা, আমি বৃষ্টি সরকার। আমার জন্ম উড়িষ্যার একটি গ্রামে। আমাদের বাড়িতে ৩ জন সদস্য, আমি আর আমার মা বাবা। ছেলেবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমার জীবনে সব কিছু ঠিকঠাক ছিল। ছেলেবেলা থেকেই আমি পড়াশোনায় খুব ভালো। পড়াশোনা শেষ হলে ২০১৯ সালে আমার জন্য পাত্র দেখা শুরু হয়। সেই বছরই একজন পাত্রপক্ষ আমাকে দেখতে আসেন। আমরা দুজন দুজনকে পছন্দ করি এবং ২০১৯ সালের শেষের দিকে আমাদের বিয়ে হয়। আমার স্বামী একজন ইঞ্জিনিয়ার। উনি কর্মসূত্রে আমাদের পার্শ্ববর্তী এক প্রাইভেট সেক্টরে জব করেন। আমার স্বামীর যখন বয়স ওই ১০ বছর, তখন তিনি তার মা বাবাকে হারান। আমার স্বামীর মা বাবা না থাকার দরুন আমার স্বামীর সমস্ত দায়িত্ব তার কাকা কাকিমাই নেন। আমাদের বিয়েটা অনেক জাঁকজমকভাবেই হয়েছিল। বিবাহের মোটামুটি মাস ৬ বাদে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আলাদা সংসার করব। সেই জন্য আমরা অফিসের কাছাকাছি এক ভাড়া বাড়ির সন্ধান পাই এবং সেই বাড়িতেই আমরা থাকতে শুরু করি। সেই বাড়িটা ওখানে নতুন তৈরি হয়েছিল। বাড়ি সম্পূর্ণ হওয়ার পর বাড়ির মালিক সেই নতুন বাড়িতে আমাদের ভাড়া থাকতে দেন। নতুন বাড়িতে অ্যাডজাস্ট হতে একটু সময় তো লাগেই, এটা তো আমরা বুঝি। আমার স্বামী তো প্রতিদিন অফিসে চলে যেত, বাড়িতে আমি একাই থাকতাম। ওই বাড়িতে একা থাকতে আমার কেমন যেন একটা মনে হতো। ওই বাড়িতে একা থাকতে থাকতে কেন জানি না আমার মনে হতো কেউ যেন আমার স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমার সব অধিকার কেড়ে নিয়েছে। ওই বাড়িতে থাকা ১ মাস হয়ে গেল। আশেপাশের লোকজন আমাদের বাড়িতে আসা শুরু করলো। সব থেকে অদ্ভুত বিষয় এটাই লাগতো, কেউ যদি আমাদের বাড়িতে আসতো, সে কথা বলতে বলতে বাড়ির চারিদিকটা অদ্ভুতভাবে তাকাতো। এটা আমি ভালোভাবেই লক্ষ্য করতাম। এমনিতেই আমি ভয়ে ভয়ে থাকতাম, তার উপর লোকের অদ্ভুত এক্সপ্রেশন, তা দেখে আমি আরও ভয় পেয়ে যেতাম। সময় যেতে থাকে, আমার ভয়টাও যেন আরও বাড়তে থাকে। যখন আমি একা থাকতাম মনে হতো কেউ যেন আমার চারিপাশে ঘুরছে। আবার আমি যখন বসে থাকতাম মনে হতো কেউ যেন আমার পাশে বসে আছে। সামওয়ান, কেউ যেন আমার সব কিছু লক্ষ্য করছে। সব থেকে অদ্ভুত বিষয় এইটা যে আমার স্বামী থাকলে এসব আমার কিছুই মনে হতো না, সব কিছু আবার স্বাভাবিক হয়ে যেত। আমার স্বামী অফিসে বেরোনোর পর আমার মনে হতো কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার শরীরটা খারাপ হতে থাকে, আমি অসুস্থ হয়ে পড়ি, ডাক্তার দেখানো হয়, কিন্তু এতে কোনো কাজ হয় না। সময় যেতে থাকে, অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আমি বিছানায় শুয়ে আছি, রান্নাঘরের বাসনপত্র হঠাৎ করে পড়ে যেত। বাথরুমের কল থেকে নিজে থেকেই জল পড়া শুরু হতো। আমার মনে হতো যেন বাইরের দরজাটা কেউ টোকা দিচ্ছে। দরজা খুলে দেখলাম কেউ তো নেই। কখনো কখনো যদি বাড়ির বাইরে এসে দাঁড়াতাম, দেখতাম প্রতিবেশীরা আমাদের বাড়িটার দিকে কেমন একটা অদ্ভুতভাবে তাকিয়ে আছে। একদিন আমার পাশের বাড়ির এক কাকিমা আমার সাথে দেখা করতে আসেন। কথা বলতে বলতে আমি কাকিমাকে জিজ্ঞাসা করি, আচ্ছা কাকিমা, আমাদের বাড়ির দিকে সবাই কীরকম একটা অদ্ভুতভাবে তাকায়।
কিন্তু কেন সবাই এইভাবে দেখে কেন? পাশের বাড়ির সেই কাকিমা আমাকে সব কথা বলেন। কাকিমা বলেন, জানো মা, যখন এখানে কোনো পাড়া ছিল না, মানুষজন বাস করতো না, তুমি যে বাড়িতে বাস করছো, অর্থাৎ যে জমিতে বাস করছো, সেখানে একসময় মরা পোড়ানো হতো। মরা পোড়ানো হতো, সেই জমির অংশই এটা। কাকিমার মুখে এসব কথা শুনে আমি খুব ভয় পেয়ে যাই এবং কাঁপতে শুরু করি। কাকিমা বলেন, তুমি জানো এই জমিটা একটা অদ্ভুত জমি, কারণ এখানে অনেকেই জমি কিনে বাড়ি তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু কেউ বাড়ি তৈরি করতে পারেনি। এর কারণ অনেকেই এই জমিটা কিনে সেই জমি আবার অন্যজনকে বিক্রি করে দেয়। তোমরা এখানে বাস করছো, এই বাড়িটা 3 মাস আগেই তৈরি হয়েছে। কেউ তো বাড়ি তৈরি করতেই পারছিল না, কিন্তু জানি না কেন কি করে এই বাড়ির মালিক এই বাড়িটা তৈরি করলো। বাড়ি তৈরি করে তোমাদেরকে এই বাড়িটা ভাড়া দিয়ে দেয়। তুমি কি জানো এই বাড়িটা যখন থেকে তৈরি হচ্ছে তখন থেকেই আমাদের সাথে অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে। এই পাড়াতে অনেকের বাড়িতেই স্বামী স্ত্রীর ঝামেলা হচ্ছে, কারো কারো বাড়িতে ছেলে মেয়ে অসুস্থ হচ্ছে, বাড়িতে কারোর সাথে কারোর কোনো মিল হচ্ছে না। এতদিন এসব কিছুই হতো না যতদিন এই বাড়িটা তৈরি হয়নি। কাকিমা জিজ্ঞাসা করেন, তোমার সাথেও নিশ্চয়ই কিছু হচ্ছে, তুমি আমাকে বলো। আমার মনে হয় কেউ যেন সবসময় আমার কাছে থাকে। ওই কাকিমাও অনুভব করলেন এই বাড়িতে কেউ আছে। কাকিমা বললেন, তুমি কোনো পণ্ডিত মশাইকে বাড়িতে ডেকে এনে যজ্ঞ করিয়ে নাও। এই বলে কাকিমা সেখান থেকে চলে যান। কাকিমা বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি এই বিষয়টা নিয়ে চিন্তা করতে থাকি। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই টেবিলের উপর রাখা কাপটা মাটিতে পড়ে যায়। এই দেখে আমি ভয়ে কাঁদতে শুরু করি। সন্ধ্যাবেলায় আমার স্বামী অফিস থেকে ফিরলে আমি তাকে সব কথা বলি। প্রতিবেশী কাকিমার সাথে আমার যা যা কথা হয়েছিল সব কথা আমি আমার স্বামীকে বলি। আমি বললাম, তুমি ভাবতে পারো আমরা যে জমিতে বাস করছি সেটা শ্মশান ভূমির অংশ ছিল। আমার স্বামী প্রথমে কিছুই বিশ্বাস করতে চাইছিলেন না, কিন্তু প্রতিবেশীরা একত্রিত হয়ে আমার স্বামীকে ডেকে এনে এই জমির সম্বন্ধে সমস্ত ঘটনা যখন বলেন, তখন আমার স্বামী বুঝতে পারেন যে আমার কোনো ভুল হয়নি। এরপর একটা পণ্ডিত মশাইকে ডেকে বাড়িতে যজ্ঞ করা হয় এবং বাড়ি শুদ্ধ করা হয়। এরপর বাড়িতে কিছুটা শান্তি ফিরে আসে। তারপর আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। 2020 সালের শেষের দিকে আমার প্রথম মিসক্যারেজ হয়। এতে আমার মন খুব খারাপ হয়ে যায়। আবার আগের মতন সব কিছু হতে থাকে। একা থাকলেই আমার মনে হয় কেউ যেন আমার পাশে বসে আছে। আমি চিৎকার করে বলি, কে তুমি? চলে যাও এখান থেকে। বাড়িতে যে কি হলো আমরা দুজন নিজেদের মধ্যে খুব বেশি কথা বলতাম না। এরপর বাড়িতে আবার যজ্ঞ করি, আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এরপর আমি আবার অন্তঃসত্ত্বা হই। 2021 সালের মার্চ মাসে আমার আবার মিসক্যারেজ হয়। আমি কিছুই বুঝতে পারছি না যে দুবার এরকম কেন হলো। আমি ডিপ্রেশনে চলে যাই। কখনো কখনো মনে হতো আমি আত্মহত্যা করে নিই। আশেপাশের প্রতিবেশীরা আমাকে অভিশাপ দিতে শুরু করে। আমার স্বামীকে বলে, এই কেমন মেয়েকে তুমি বিয়ে করেছো? ওর জন্য পাড়ার কারোর বাড়িতে শান্তি নেই। সবার বাড়িতেই কিছু না কিছু খারাপ হতেই থাকে। প্রতিবেশীরা এটাও বলতো আমি নাকি অলক্ষী। সবাই আমাকে দোষারোপ করতে শুরু করে। আমার সাথে কোনো প্রতিবেশীর দেখা হলে তারা আমাকে বলতো আমি নাকি আমার স্বামীর জীবন নষ্ট করে দিয়েছি। এই কারণে আমি আরও ডিপ্রেশনে চলে যাই। আমরা দুজন ভেবেই পাচ্ছি না যে কী করলে সব কিছু ঠিকঠাক হবে। এরপর আমি আমার মাকে ফোন করি। আমার মাকে সমস্ত কথা আমি জানাই। সব শুনে আমার মা বললেন, একটা কাজ কর না, কিছুদিনের জন্য জামাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়। পরিবেশ চেঞ্জ হলে দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। মার কথা শুনে কিছুদিন আমরা বাপের বাড়িতে থাকতে শুরু করি। বাপের বাড়ি থাকার 2 দিন পর মা আমাদের
একটা তান্ত্রিকের কাছে নিয়ে যান। আমাদের দেখে তান্ত্রিক আমাদের বলেন যেই বাড়িতে আমরা থাকি সেই বাড়িতে কারোর অতৃপ্ত আত্মা বাস করে, যার জন্য আমাদের উন্নতি হচ্ছে না, আমাদের সন্তানও হারাতে হচ্ছে। মা জিজ্ঞাসা করেন কি করলে সব কিছু ঠিকঠাক হবে। তান্ত্রিক বাবা বললেন যে ওই বাড়িটা ছাড়তে হবে, না হলে কোনো কিছু ঠিকঠাক হবে না। এ শুনে আমার স্বামী ডিপ্রেশনে চলে যায়, কারণ এর আগে আমার স্বামীর অনেক টাকা পয়সা খরচ হয় আমার অসুখের পেছনে। কিছুদিন থাকার পর আমরা নিজেদের বাড়িতে ফিরে আসি। এরপর আমাদের কাকির শাশুড়ি আমাদের বাড়িতে আসতে শুরু করেন। আমাদের সাথে এতদিন যা কিছু হয়েছে আমরা সমস্ত ঘটনা কাকিমাকে সব কিছু বলি। কাকিমা চাইতেন যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এর মধ্যে আমার কাকা শ্বশুর তাকে ছেড়ে চলে গেছে, সেই জন্য আমরা কাকিমাকে আমাদের বাড়িতেই থাকতে বলি। আমি তো অসুস্থ থাকতাম, আমার কাকি শাশুড়ি আমার স্বামীকে রান্না করে খাওয়াতেন, আমাকেও যত্ন করতেন। টাকা পয়সা জোগাড় হলে তান্ত্রিক বাবার কথা মতন আমরা নতুন বাড়িতে চলে আসি। সেই বাড়িতে আগের বাড়ির তুলনায় অনেক বেশি শান্তি। আমার শরীরটাও ভালো হতে থাকে, সব কিছু যেন ধীরে ধীরে ঠিক হয়। আমাদের আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে। বাড়িতে আমরা 3 জন থাকতাম, আমি, আমার স্বামী আর আমার কাকি শাশুড়ি। আমার মা বাবা মাঝে মাঝে দেখা করতে আসতেন। আমরা 3 জনই বলতাম, হ্যাঁ, এবার ভগবান আমাদের উপর দয়া করেছেন। নতুন বাড়িতে আসার 3 মাস পর আমি জানতে পারি আমি আবার মা হতে চলেছি। যখন আমার 4 মাস চলছিল আমার শরীরটা হঠাৎ খারাপ হতে শুরু করে। আমার স্বামী, আমার কাকি শাশুড়ি আর আমার মায়ের একটাই প্রশ্ন, আমার শরীরটা কেন আবার খারাপ হতে শুরু করলো? কারণ আমরা তো ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। আমার স্বামী খুব চিন্তিত হয়ে পড়ে, যদি আবার বাচ্চাটার কোনো ক্ষতি হয়, যেহেতু আগে দুবার মিসক্যারেজ হয়েছে। আমার কাকি শাশুড়ি আমাকে বলেন খুব সাবধানে থেকো, এই বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আমার স্বামীর নাম অসীম। অসীম ছোটবেলাতেই নিজের মা বাবাকে হারিয়েছে, তাই আমার কাকি শাশুড়ি বলেন অসীম যেন আর কখনো কষ্ট না পায়। আমার বাবা মাও এর জন্য খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর আমার মা বাবা ঠিক করেন যে আমার সন্তান আমার বাপের বাড়িতেই হবে, কারণ তারা খুব ভয় পাচ্ছিল যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয়, যদি আমার সংসার ভেঙে যায়। আমি আমার মার কথা শুনে আমার বাপের বাড়িতেই থাকতে শুরু করি। বাপের বাড়িতে থাকাকালীন মা আমাকে একজন সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক বাবার কাছে নিয়ে যান। সেই সিদ্ধিপ্রাপ্ত পুরুষ দূর থেকে দেখেই বলেন কেউ আমাকে কালো জাদু করেছে। এই কথা শুনে আমার মায়ের মাথায় যেন বাজ পড়ল, কারণ কিছু সময় আগেই তো আমরা ওই শ্মশান বাড়ি ছেড়ে এলাম, আবার কে এ কাজ করলো? আমার মা তো কেঁদেই ফেলেন। আমার মা বলেন আমার মেয়ে কার কি ক্ষতি করেছে, কে এমন করলো? তান্ত্রিক বাবা বললেন কে ক্ষতি করেছে তা এখন আমি বলতে পারবো না। তান্ত্রিক বাবা আমাকে কিছু আয়ুর্বেদিক ওষুধ দেন আর ঝাড়ফুঁক করে দেন। আমার মাকে বলেন সবসময় মেয়ের কাছেই থাকতে। এই অবস্থায় মেয়েদের কোনোভাবেই একা ছাড়তে নেই। এই অবস্থায় তোমার মেয়ের মনে অনেক জোরের দরকার, মা ছাড়া কে এই কাজ করবে বলো? এরপর কিছুদিনের মধ্যেই আমি ঠিক হয়ে যাই। আমি আনন্দে ছিলাম। আমি আমার স্বামীকে ফোন করলাম আর বললাম সব ঠিকঠাক হয়ে গেছে। এই কথা শুনে আমার কাকি শাশুড়িও খুব খুশি হয়ে যায়। 7 মাস যখন চলছিল আমার শরীর আবার খারাপ হয়, আর তখন আমি উল্টোপাল্টা কথা বলতে শুরু করি। মা তখন আমাকে বাবার কাছে রেখে ওই তান্ত্রিক বাবার কাছে দৌড়ায়। তান্ত্রিক বাবা কিছু চাল দেন আর আমার মাকে বলেন যে আমার গায়ে সেই চাল ছুঁয়ে যেন তান্ত্রিক বাবার কাছে আবার সেই চাল নিয়ে যায়। মা তাই করেন। ওই চাল দেখে তান্ত্রিক বাবা বলেন কেউ আবার আমার উপর কালো জাদু করেছে, যেন এই বাচ্চাটার ক্ষতি হয়। শুনে মা খুব ভয় পেয়ে যায়। মা আবার জিজ্ঞাসা করেন কে এমন করেছে, কে সে যে আমার মেয়েকে বাঁচতে দিচ্ছে না, কেন চাচ্ছে না সে যে আমার মেয়ের বাচ্চা এই পৃথিবীতে আসুক?
তান্ত্রিক বাবা চিন্তায় পড়ে যায়। তান্ত্রিক বাবা আবার আয়ুর্বেদিক ওষুধ দেন এবং বলেন বাড়িতে একটা যজ্ঞ করে নিতে। আমার শরীরটা আবার ভালো হয়। যখন 8 মাস চলছিল তখন আমার শরীরটা আবার খারাপ হয়। আমি নিজের মাথার চুল টানতে শুরু করি, অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করি। বাবা মা খুব ভয় পেয়ে আরও কয়েকজন প্রতিবেশীর সাহায্যে আমাকে তান্ত্রিক বাবার কাছে নিয়ে যায়। তান্ত্রিক বাবা এবার বললেন এবার বড়সড় কালো জাদু করা হয়েছে। এর সাথে তান্ত্রিক বাবা এও বলেন আমি এখনও বুঝতে পারছি না যে এসব কে করছে, তবে আমাকে একটু সময় দাও, আমি তাকে সামনে আনবই। আবার আমাকে ওষুধ দেওয়া হয়, আমাকে ঝাড়ফুঁক করা হয়, আমার শরীরটা আবার ঠিক হয়। এবার 9 মাস চলছিল। আমার বাবা মা সবাই খুব চিন্তায় ছিল, যদি আবার কেউ কালো জাদু করে তাহলে কি হবে। আর আমি ভাবছিলাম আমি মরে যাই যেন আমার সন্তানের কিছু না হয়। 9 মাসের শেষের দিকে আমার শরীরটা আবার খারাপ হয়। আমি পাগলের মতন আচরণ করতে শুরু করি, অদ্ভুত দৃষ্টিতে সবার দিকে আমি তাকাই। এর সাথে আমি অদ্ভুতভাবে হাসতে শুরু করি। তান্ত্রিক বাবা বাড়িতে এসে বলেন যে আমার ওপর আবার কালো জাদু করা হয়েছে, কিন্তু এবার আমি জানতে পেরেছি কে এসব করছে। তান্ত্রিক বাবা ওনার সিদ্ধিশক্তির সাহায্যে আমাকে ঠিক করেন। তান্ত্রিক বাবা বলেন যে কে এতদিন আমার উপরে কালো জাদু করেছে। তার কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম, একটা অবিশ্বাস্য ব্যাপার। আমরা জানতে পারলাম আমার কাকি শাশুড়ি আমার উপর এসব করেছে, যিনি আমার স্বামীকে পুষে মানুষ করেছেন। তান্ত্রিক বাবা এ কথাও আমাকে বলেন কেন আমার কাকি শাশুড়ি আমার উপর এ কাজ করেছে। যখন তার স্বামী তাকে ছেড়ে চলে যায় তখন আমার স্বামী তার দেখাশোনা করত। আমার কাকি শাশুড়ি মনে মনে ভাবতে শুরু করে যে আমার স্বামী তাকে একটু হলেও ভালোবাসে, আর আমি যদি মরে যাই তাহলে ওরা দুজন এক হয়ে যাবে। কিন্তু আমার স্বামী মায়ের নজরেই তাকে দেখতেন। আমার কাকি শাশুড়ির মনে যে কী চলতো তার কোনো কিছুই আমার স্বামী জানত না। তার কাকিমার উদ্দেশ্য সম্বন্ধে যখন আমার স্বামী জানতে পারে তখন উনি আমার থেকেও বেশি অবাক হয়ে যান। তান্ত্রিক বাবা এও বলেন 2019 সাল থেকে এসব কিছু শুরু হয়েছে। আমার মাথার চুল সংগ্রহ করা হয়েছে এবং আমার অন্তর্বাস দিয়ে ওই কালো জাদু করা হয়েছে। কাকি শাশুড়ির এক ভাই আছেন যিনি একজন খারাপ তান্ত্রিক, তিনি কালো জাদু করতে জানতেন। তান্ত্রিক বাবা নিজের শক্তি দিয়ে সেই ব্ল্যাক ম্যাজিককে ধ্বংস করে দেয়। 2024 সালের ফেব্রুয়ারি মাসে আমার কন্যা সন্তানের জন্ম হয়। আমার কাকি শাশুড়ির কাছে যখন এই খবর পৌঁছায় তখন তিনি সহ্য করতে পারেন না। আমার কাকি শাশুড়ি তার ভাইকে দিয়ে এক অতিরিক্ত আত্মা আমার কাছে পাঠায়, উদ্দেশ্য আমাকে মেরে ফেলার জন্য। কিন্তু আমাদের তান্ত্রিক বাবা প্রস্তুত ছিলেন, তিনি সেই খারাপ শক্তিকে আবার তার উপরে প্রয়োগ করেন। বর্তমানে আমার কাকি শাশুড়ি মৃত্যুশয্যায়। দাদা, আমার মেয়ের বয়স এখন প্রায় 6 মাস হয়ে গেল, এখন আমরা বেশ ভালো আছি। দাদা, এই ছিল আমার ঘটনা। ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই পড়ে শোনাবেন। সত্যি ভাবাই যায় না মানুষ এতটা নিচে নামতে পারে। এটা দেখি আমি শিখলাম এই যুগে এখন কারোর প্রতি বিশ্বাস করা উচিত নয়। বন্ধুরা, আপনাদের সাথেও এরকম হতে পারে, আপনারা অবশ্যই সাবধান থাকবেন। অবশ্যই কমেন্টে জানাবেন ঘটনাটি আপনাদের কেমন লাগলো। আপনার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার জানা কোনো ঘটনা যদি আপনি পাঠাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করুন 9734068686। এছাড়াও মেল করতে পারেন hauntedstation25@gmail.com। অডিয়েন্স, আজকে আর শাউট আউট পর্ব রাখছি না, শাউট আউট পর্ব নেক্সট দিন থেকে থাকবে। যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে আমাদের হন্টেড স্টেশনকে সাপোর্ট দিয়ে যান।